বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, ঘরে আছো এবং সাবধানে আছো এবং নিরাপদে আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। আবার তোমাদের মাঝে আমি হাজির হয়ে গিয়েছি, অর্থাৎ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বাংলা লাইভ ক্লাসে হাজির হয়েছি। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রমে আজকের পাঠদানে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, এই মুহূর্তে যারা আমার সাথে লাইভে যুক্ত হয়েছ তাদের সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এর আগেও আমি তোমাদের কিছু ক্লাস নিয়েছিলাম, তার মধ্যে গত ক্লাসে নেকলেস নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি তোমাদেরকে আলোচনা করব বৈজ্ঞানিক কল্পকাহিনী অর্থাৎ মহাজাগতিক কিউরেটর, এই বৈজ্ঞানিক কল্পকাহিনী ভিত্তিক এই গল্পটা নিয়ে। আর আমি জানি যে তোমরা আমার সাথে যারা যুক্ত আছে তারা বই, খাতা এবং কলম নিয়ে তৈরি হয়ে যাও। তো আমি যখন পড়াবো তখন পড়ানো অবস্থায় তোমরা দেখা যাচ্ছে যে কোনো প্রশ্ন করলে অন্তত কমেন্টস বক্সে প্রশ্নের উত্তর দিতে পারবে। আর ক্লাস শুরু করার আগে দেখো যে আমার কথা ঠিক মতো তোমরা শুনতে পাচ্ছ কি না এবং বোর্ড দেখা যাচ্ছে কি না। আর একটি কথা তোমাদের জন্য জ্ঞাতার্থে যে নেট প্রবলেম হতেই পারে, সেই জন্য অধৈর্য হওয়ার কিছু নেই। আশা করি যারা মনোযোগী এবং ধৈর্য ধারণ করবে ইনশাআল্লাহ আল্লাহ তাদের জন্য অবশ্যই মঙ্গলজনক কিছু দান করবেন। সুতরাং অধৈর্য না হয়ে আমার সাথে থাকবে, এটাই আমার কামনা তোমাদের কাছে। আচ্ছা, আমি একটু দেখি যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, ক্লিয়ার, ঠিক আছে। সোয়েব আল হাসান, আঞ্জুম প্রীতি, আচ্ছা ডরিন আঞ্জুম প্রীতি, ধন্যবাদ তোমাদেরকে ক্লাসে থাকার জন্য। আচ্ছা, মহাজাগতিক কিউরেটর। মহাজাগতিক কিউরেটরের লেখক হচ্ছেন মোহাম্মদ জাফর ইকবাল। আমরা একটু লেখক সম্বন্ধে জানি, মোহাম্মদ জাফর ইকবাল। আচ্ছা, আর এই মহাজাগতিক কিউরেটর এটাকে আমি দুটো পর্বে ভাগ করে নিয়েছি আজকে তোমাদের সাথে। প্রথম পর্ব, আচ্ছা, মহাজাগতিক কিউরেটর লেখক হচ্ছেন মোহাম্মদ জাফর ইকবাল। জন্ম 1952 সালের 23শে ডিসেম্বর। ওনার সম্বন্ধে অল্প বিস্তর জানি। জন্ম 1952 সালে, জন্ম 1952 সালের 23শে ডিসেম্বর। 52 সালে 23শে ডিসেম্বর। অল্প বিস্তর লিখব। আশা করি আমাদের লেখক পরিচিতি, লেখক যেহেতু কোনো লেখকের লেখা আমরা পড়ব কিন্তু তার সম্বন্ধে আমরা জানবো না, সেটা তো আসলে হয় না। তার সম্বন্ধে আমাদের জানা উচিত। আচ্ছা, জন্মস্থান হচ্ছে কোথায়? জন্মস্থান সিলেটে। জন্মস্থান সিলেটে। আচ্ছা, পৈতৃক নিবাস নেত্রকোনা জেলায়। পৈতৃক নিবাস কোথায়? পৈতৃক নিবাস নেত্রকোনা। পৈতৃক নিবাস হচ্ছে নেত্রকোনা জেলায়। আচ্ছা, তারপরে হচ্ছে বাংলা ভাষায় বৈজ্ঞানিক কল্পকাহিনীর একচ্ছত্র সম্রাট। উনি কি? উনি হচ্ছে বাংলা ভাষায় বৈজ্ঞানিক কল্পকাহিনীর একচ্ছত্র সম্রাট হচ্ছেন মোহাম্মদ জাফর ইকবাল। কিশোর উপন্যাস, একটি বিখ্যাত কিশোর উপন্যাস হচ্ছে দীপু নাম্বার 2, যেটা নিয়ে একটা মুভিও আছে। ওনার একটি বিখ্যাত কিশোর উপন্যাস হচ্ছে দীপু নম্বর 2। আচ্ছা, এটা যেটা নিয়ে মুভিও আছে। আচ্ছা, তারপরে হচ্ছে 2004 সালে বিজ্ঞান লেখক হিসাবে বাংলা একাডেমি পুরস্কার পান। উনি 2004 সালে বিজ্ঞান লেখক হিসাবে কি পুরস্কার পান? বাংলা একাডেমি পুরস্কার পান। আচ্ছা, যদিও বই আছে তারপর আমি একটু লিখছি, কারণ অনেকের সামনে দেখা যাচ্ছে যে বই সামনে নেই। তো বই সামনে নেই আর বইয়ের প্রতিও অনেকে নেই বই সামনে, যে কারণে দেখা যাচ্ছে যে আমি এটা লেখার জন্য
তোমাদের মানে স্মরণ করিয়ে দেওয়া, তোমরা জানো তারপরেও তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া। আচ্ছা, তাহলে এই হলো ওনার সম্বন্ধে অল্প বিস্তার আলোচনা। আর উনি সবচেয়ে ভালো যে বিষয়টা, উনি এখনও জীবিত আছেন, অর্থাৎ উনি বেঁচে আছেন। আচ্ছা, তো এখানে আমরা দেখব যে মহাজাগতিক কিউরেটর। মহাজাগতিক কিউরেটর মানে কি? মহাজাগতিক মানে হচ্ছে মহাজগৎ সম্বন্ধীয়। শিক্ষার্থীরা, মহাজাগতিক মানে কি? মহাজাগতিক মানে হচ্ছে মহাজগৎ সম্বন্ধীয়। মহাজাগতিক মানে হচ্ছে মহাজগৎ সম্বন্ধীয়। মহাজাগতিক মানে হচ্ছে মহাজগৎ সম্বন্ধীয়। আর কিউরেটর মানে হচ্ছে জাদুঘর রক্ষক। আর কিউরেটর মানে হচ্ছে জাদুঘর রক্ষক। কিউরেটর হচ্ছে অর্থাৎ জাদুঘর যে তত্ত্বাবধান করেন বা জাদুঘরের যিনি পরিচালক, তত্ত্বাবধান করেন বা পরিচালকও বলতে পারি আমরা, অর্থাৎ পরিচালক। তো এই যে মহাজাগতিক কিউরেটর, এই মহাজাগতিক কিউরেটর এই গল্পটা, অর্থাৎ এই বৈজ্ঞানিক কল্প কাহিনী যে গল্পটা, এই গল্পটা নেওয়া হয়েছে মোহাম্মদ জাফর ইকবালের জলজ গ্রন্থের অন্তর্গত সায়েন্স ফিকশন সমগ্র 3য় খণ্ড থেকে। এটার হচ্ছে উৎস হচ্ছে জলজ গ্রন্থের অন্তর্গত, উৎসটা হচ্ছে উৎস কোথা থেকে, অর্থাৎ কোথা থেকে নেওয়া হয়েছে? জলজ, এটা পরীক্ষা অনেক সময় আসে যে জলজ গ্রন্থের অন্তর্গত, জলজ গ্রন্থের অন্তর্গত এই মহাজাগতিক কিউরেটর এই গল্পটা জলজ গ্রন্থের অন্তর্গত। আর গল্পটা সায়েন্স ফিকশন সমগ্র 3য় খণ্ড থেকে নেওয়া হয়েছে। গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে? গল্পটি মোহাম্মদ জাফর ইকবালের সায়েন্স ফিকশন সমগ্র 3য় খণ্ড, সায়েন্স ফিকশন সমগ্র 3য় খণ্ড থেকে নেওয়া হয়েছে। 3য় খণ্ড থেকে নেওয়া হয়েছে। এটা আমার এই বিষয়গুলো আমাদের জানতে হবে, কারণ আমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলোতেই ছোট ছোট বিষয়গুলো দেখা যাচ্ছে যে আমরা ছোট ছোট বিষয়গুলো অনেক সময় বাদ দিয়ে পড়ি, মনে করি যে না এগুলো আমাদের জন্য ইম্পর্ট্যান্ট নয়, কিন্তু শিক্ষার্থীরা এই ছোট ছোট যে বিষয়গুলো, সেই বিষয়গুলো সম্বন্ধে আমাদের ধারণা থাকতে হবে। আমরা কোনো কিছুই বইয়ের খুঁটিনাটি সব বিষয় আমরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বো, কোনো কিছুই আমরা বাদ দিয়ে পড়বো না। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে মহাজাগতিক কিউরেটর। আচ্ছা, মহাজাগতিক কিউরেটর হচ্ছে মহাজগৎ সম্বন্ধীয় সকল গুরুত্বপূর্ণ, অর্থাৎ মহাজাগতিক কিউরেটর কি? মহাজগৎ সম্বন্ধীয় সকল গুরুত্বপূর্ণ নিদর্শন যারা সংগ্রহ করে থাকেন। তো এই মহাজাগতিক কিউরেটর এই গল্পটার মধ্যে আমরা দেখতে পাই দুইজন হচ্ছে কাউন্সিলর, অর্থাৎ 2জন কিউরেটর তাদের কি করেছেন, তারা হলো কিউরেটর এবং গুরুত্বপূর্ণ উপাদান সংগ্রহ করে জাদুঘরকে সমৃদ্ধ করার জন্য তারা পৃথিবীতে আগমন এবং পৃথিবীর সৌরজগতের 3য় গ্রহ পৃথিবীতে আগমন এবং তারা তাদের বিভিন্ন প্রাণীর বৈশিষ্ট্য এবং নমুনা সংগ্রহ করার জন্য 2জন কিউরেটর তাদের মধ্যে কথোপকথন করেছেন, অর্থাৎ মত বিনিময় করেছেন যে কোন প্রাণীটা ভালো বা কোন প্রাণীটার বুদ্ধিমত্তা আছে বা কোন প্রাণীটা জলে বাস করে, কোন প্রাণীটা ডাঙায় বসবাস করে, অর্থাৎ প্রাণীদের বিভিন্ন প্রকার বৈশিষ্ট্য সংগ্রহ করেছেন এবং বৈশিষ্ট্য সংগ্রহ করে তারা অনেকগুলো প্রাণীর বৈশিষ্ট্য নমুনা সংগ্রহ করে তাদের কাছে যে প্রাণীটা সবচেয়ে বেশি ভালো লেগেছেন তারা সেই প্রাণীটাকে সুবিবেচক বলে অভিহিত করেছেন। তো শিক্ষার্থীরা, এখানে দেখা যাচ্ছে যে এখানে ছোট প্রাণী বলতে হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাস, অর্থাৎ ব্যাকটেরিয়া ভাইরাস কিন্তু পরজীবী ব্যাকটেরিয়া ভাইরাস, এদের খালি চোখে দেখা যায় না আমরা জানি, এবং এই ব্যাকটেরিয়া এবং ভাইরাসগুলো এতই ছোট খালি চোখে তো দেখাই যায় না, কিন্তু এরা জীবন্ত কোনো প্রাণীর সংস্পর্শে যখন আসে তখন কিন্তু এরা প্রাণ লাভ করে। তো এখানে কিউরেটররা কী করলেন, তারা কিন্তু এই ছোট ছোট ভাইরাস এবং ব্যাকটেরিয়াকে নিলেন না। তারপরে তারা দেখলেন গাছকে দেখলেন যে গাছ কি হয়, গাছ এক জায়গায় স্থবির হয়ে থাকে আর গাছকে এক জায়গা থেকে আরেক জায়গায় টেনে নেওয়া সম্ভব নয়। তারপরে তারা কি করলেন, তারপর তারা চাইলেন হাতি এবং নীলতিমি। হ্যাঁ, হাতি এবং নীলতিমি তারা নিলেন না এবং নিতে চাইলেন না, কারণ দেখা যাচ্ছে যে হাতি এবং নীলতিমি হচ্ছে আকারে এতটাই বড় যে তাদেরকে বহন করা অনেকটাই কষ্টকর। শিক্ষার্থীরা, তারা বিভিন্ন প্রাণীর মধ্যে তারপর দেখলেন একটি সাপ দেখলেন,
যে সাপটা হচ্ছে কৌতূহল উদ্দীপক, কিন্তু সাপরা ঠান্ডার মধ্যে এতটাই স্থবির হয়ে থাকে যে, আর সাপরা হচ্ছে সরীসৃপ প্রাণী, সুতরাং সাপের বুদ্ধিমত্তা বা সাপের একটু পিছিয়ে পড়া প্রাণী, তাদের কাছে মনে হয়েছে যে জগতের সবচেয়ে পিছিয়ে পড়া প্রাণী হচ্ছে সাপ, সেই জন্য তারা সাপটিকেও নিলেন না। তারপরে কি করলেন, তারপরে তারা হচ্ছে বাঘ দেখলেন, যে ডোরা কাটা একটি বাঘ দেখলেন, কিন্তু বাঘটাকেও নিলেন না, কারণ বাঘটা হচ্ছে, বাঘগুলো একা একা থাকতে ভালোবাসে। তারপরে দেখলেন কি, বাঘের পরে দেখলেন কুকুর। হ্যাঁ, কুকুরকে মনে করলেন যে কুকুর সামাজিক প্রাণী, কুকুরকে নিলে হয়তো বা ভালো হবে না, কিন্তু কুকুর সামাজিক প্রাণী হলেও তাদের যে নিজস্বতা বা তাদের যে স্বকীয়তা, তারা গৃহপালিত থাকতে থাকতে তাদের সেই স্বকীয়তা কুকুর হারিয়ে ফেলেছে। তারপরে তারা দেখলেন একটি হরিণকে। হ্যাঁ, হরিণ হচ্ছে একটি তৃণভোজী প্রাণী, সেই তৃণভোজী প্রাণীও তারা নিলেন না, কারণ তৃণভোজী প্রাণী হচ্ছে তাদের খেতে, অর্থাৎ তারা চিবিয়ে চিবিয়ে তৃণলতা খায়, যে কারণে তাদের খেতে প্রচুর সময় লাগে, অর্থাৎ সময় বেশি লাগে। আচ্ছা, যাই হোক, এরপরে তারা দেখলেন যে মানুষকে নেওয়ার জন্য, অর্থাৎ বুদ্ধিমান প্রাণী হচ্ছে কি মানুষকে নেওয়ার জন্য তারা মানে মনস্থির করলেন, কিন্তু মানুষ হচ্ছে কি করছে, মানুষ সৃষ্টির সেরা জীব হলেও মানুষ কি করছে, আমরা দেখতে পেয়েছি যে এই গল্পটার মধ্যে মানুষ হলো নির্বিচারে গাছপালা কেটে ফেলে ওজোন স্তর হ্রাস করে ফেলছে, অর্থাৎ তারপরে কি করছে, ওজোন স্তর হ্রাস হয়ে যাচ্ছে, একে অন্যের উপরে নিউক্লিয়ার বোমা ফেলে নির্বিচারে ধ্বংস করে ফেলছে সব কিছু। অর্থাৎ কিউরেটররা বলছেন মানুষ হচ্ছে স্বেচ্ছা ধ্বংসকারী প্রাণী, সুতরাং এদেরকে নিয়েও কোনো কাজ নেই। অর্থাৎ এই যে দুইজন মহাজন, অর্থাৎ যেহেতু এটা বৈজ্ঞানিক কল্পকাহিনী হলেও এর মধ্যে বাস্তব প্রভাবপুষ্ট, লেখকের মনস্তত্ত্ব বিশ্লেষণের বাস্তব প্রভাবপুষ্ট কিন্তু বিষয় আমরা দেখতে পাই। কারণ মানুষকে তারা নিলেন না, যে মানুষ হলো সামাজিক প্রাণী, তারা চাষাবাদ করে, তারা চাষাবাদ করে, তারা পশুপালন করে, এমনকি তারা হলো গৃহ নির্মাণ করে, সব কিছু করে, এদের মধ্যে কেউ শ্রমিক আছে, কিন্তু তাদেরকেও নিলেন না, কারণ এই মানুষগুলোই আবার কিন্তু হচ্ছে ধ্বংস করে ফেলছে। তো অবশেষে কি করলেন, তারা দেখতে পেলেন একটি প্রাণী সেই ডাইনোসরের যুগ থেকে এখনো পর্যন্ত বেঁচে আছে। শিক্ষার্থীরা, আমি জানি তোমরা জানো যে এই ডাইনোসরের যুগ থেকে এখনো পর্যন্ত বেঁচে আছে যে প্রাণীটা আমরা মহাজাগতিক কিউরেটর গল্পে পেয়েছি, তোমরা প্রাণীটার নাম আমি আশা করব কমেন্টস বক্সে লিখবে। হ্যাঁ, প্রাণীটির নাম হচ্ছে কি, প্রাণীটির নাম আমি তোমাদেরকে বলছি না, প্রাণীটির নাম আমি একটি কবিতার মাধ্যমে বোর্ডে লিখে দেব। আচ্ছা, প্রাণীটির নাম কিন্তু আমি বলছি না, প্রাণীটির নাম আমি একটি কবিতার মাধ্যমে লিখব, দেখি তোমরা পারো কি না। যদি পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লেখো। প্রাণীটার নাম হচ্ছে, কবিতাটা লিখেছেন হচ্ছে নবকৃষ্ণ ভট্টাচার্যের কাজের আনন্দ নামক একটি কবিতা আছে, সেই কবিতার আলোকে দেখো। কবিতাটা আমি বোর্ডে লিখে দিচ্ছি। মৌমাছি 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 মৌমাছি, এই কবিতাটা আমরা ছোটবেলায় পড়েছি। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, কোথা যাও নাচি নাচি, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে, ওই ফুল ফোটে বনে, ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, যাই মধু আহরণে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই, দাঁড়াবার সময় তো নাই, পিপিলিকা পিপিলিকা দলবল ছাড়ি একা, পিপিলিকা 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 দলবল ছাড়ি একা, পিপিলিকা পিপিলিকা দলবল ছাড়ি একা, কোথা যাও যাও ভাই বলি, কোথা যাও
যাও ভাই বলি, কোথা যাও যাও ভাই বলি, শীতের সঞ্চয় চয়, শীতের সঞ্চয় চাই। চাইপাশে আমি লিখে দিচ্ছি শীতের, শীত পড়ে যাচ্ছে তাই না, শীতের সঞ্চয় চাই, শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই, খাদ্য খুঁজিতেছি তাই, খাদ্য খুঁজিতেছি তাই, শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিল পিল চলি, ছয় পায়ে পিল পিল চলি। আচ্ছা শিক্ষার্থীরা, এই যে কবিতাটার নাম হচ্ছে কাজের আনন্দ, আর কবি হচ্ছেন নবকৃষ্ণ ভট্টাচার্য। কবিতাটার নামও আমি লিখে দিচ্ছি, কবিতাটার নাম হচ্ছে কাজের আনন্দ, কবি হচ্ছেন নবকৃষ্ণ ভট্টাচার্য। আচ্ছা শিক্ষার্থীরা দেখো যে এই কবিতাটার মাঝেই কিন্তু এই যে মহাজাগতিক কিউরেটর, এই গল্পটার মধ্যে যে প্রাণীটাকে সবচেয়ে বেশি ভালো, সুবিবেচক, পরিশ্রমী হিসাবে দুইজন কাউন্সিলর অর্থাৎ তারা যে প্রাণীটাকে বেছে নিলেন সর্বশেষে, এতগুলো প্রাণী দেখার পরে তাদের কাছে প্রত্যেকটা প্রাণীর বৈশিষ্ট্য নিয়ে তারা সন্তুষ্ট হতে পারলেন না, কিন্তু যে প্রাণীটাকে নিয়ে তারা বেশি আনন্দিত হলেন সেই প্রাণীটাই কি, সেই প্রাণীটার নাম কিন্তু এই কবিতার মাঝেই আমি লিখেছি। দেখো কবির লেখাটাই আমি লিখেছি, সেই কবিতা সেইটা কিন্তু তোমরা অবশ্যই পাবে। সেটা হচ্ছে একটি পিঁপড়া অর্থাৎ পিপিলিকা, পিপিলিকা অর্থাৎ সেটা হচ্ছে পিঁপড়া। ভেরি গুড রাফসান মুমিন। আচ্ছা সেটা হচ্ছে একটা পিঁপড়া। তাহলে এই যে বিষয়টা অর্থাৎ আমাদের এই মহাজাগতিক কিউরেটর গল্পের যেটা হচ্ছে সবচেয়ে বেশি বিষয়টা যেটা আলোড়িত বিষয়, সেটা হচ্ছে একটি পিঁপড়াকে নিয়ে লেখা। আর সর্বশেষে এত কিছু আমরা জানার পরেও এখানে ডিএনএর কথাও এসেছে, তো ডিএনএর কথাটা আমি পরবর্তী ক্লাসে ব্যাখ্যা করব, সেটা তোমাদের জন্য রেখে দিয়েছি আমি। তো এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে একটি পিঁপড়াকে নিয়ে, অর্থাৎ পিঁপড়াকে এখানে মানুষ সৃষ্টির সেরা জীব হলেও মানুষকে কিন্তু তারা গ্রহণ করলেন না, বরঞ্চ মানুষের কর্মকাণ্ডতে তারা ব্যথিত এবং শ্লেষাত্মক বক্তব্য দিয়েছেন যে মানুষ হলো স্বেচ্ছা ধ্বংসকারী প্রাণী। কিন্তু পিঁপড়াকে দেখো, পিঁপড়া হচ্ছে খুবই পরিশ্রমী একটি প্রাণী, গায়ে কিন্তু প্রচণ্ড জোর, অর্থাৎ তাদের শরীরের থেকে 10 গুণের ভারী জিনিস তারা অনায়াসে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে, তারা তাদের ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে রাখে। তাহলে পিঁপড়া হচ্ছে সবচেয়ে সুবিবেচক, পিঁপড়া হচ্ছে সুবিবেচক একটা প্রাণী। তাহলে এই যে গল্পটা মহাজাগতিক কিউরেটর, এই গল্পের মধ্যে আমরা সবচেয়ে আলোড়িত প্রাণী পেয়েছি হচ্ছে যেটা হচ্ছে পিঁপড়া। পিঁপড়া হচ্ছে একটি সামাজিক প্রাণী বলেছেন এখানে যে পিঁপড়া, কারণ পিঁপড়াদের মধ্যে কি আছে, পিঁপড়াদের মধ্যে কিন্তু গায়ে প্রচণ্ড জোর, পরিশ্রমী, তারপরে 10 গুণ বেশি জিনিস অনায়াসে নিয়ে যেতে পারে, এদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ নেই, এদের মধ্যে মানুষের মাঝে কিন্তু ঝগড়া বিবাদ আছে, কিন্তু লেখক এখানে লিখেছেন যে পিঁপড়াদের মাঝে কোনো ঝগড়া বিবাদ নেই, কে কোন কাজটা আগে করবে সেটা তারা ঠিক করে রেখেছে, যে বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি এই মহাজাগতিক কিউরেটর গল্পের মাধ্যমে। আর এই মহাজাগতিক কিউরেটর গল্পের একটি বিষয় যেমন যে সবশেষে লেখকের শ্লেষ ও বিদ্রূপ মানুষকে কি করেছে, সবশেষে লেখকের যে শ্লেষ এবং বিদ্রূপ মানুষকে পরিবেশের প্রতি সচেতন হওয়ার জন্য লেখক বলেছেন, পরিবেশের প্রতি সচেতন হতে বলেছেন শিক্ষার্থীরা, আর বলেছেন যে সচেতন করে তুলতে পরিবেশের প্রতি সচেতন করে তুলতে যে সাহায্য করবে সেটা আমরা এই মহাজাগতিক কিউরেটর গল্পটা পড়ে জানতে পেরেছি। তো শিক্ষার্থীরা, মহাজাগতিক কিউরেটর গল্পের যে বিষয়টা, সে বিষয়টাকে যেহেতু আমি 2টি পর্বে ভাগ করে নিয়েছি, আজকে গল্পটা খুবই সামান্য খুবই যেহেতু বইয়ে বিস্তারিত আছে, এত বিস্তারিত না বলে আমি খুবই সামান্য বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করলাম। আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বাদ দিয়ে চলে গিয়েছি, হ্যাঁ, সেটা হচ্ছে ডিএনএটা আমি বাদ দিয়েছি এই কারণে যে এই ডিএনএ সম্বন্ধে তোমরা বাসায় একটু ভালো করে পড়ে আসবে। আর আমি তো আলোচনা করবই, আমি আলোচনা করবো আমার এই বাংলা বইয়ের আলোকে, আর তোমরা তো আছোই, সুতরাং ডিএনএটা তোমরা বাসা থেকে একটু ভালো করে পড়ে আসবে। আর বইটায় অর্থাৎ এই গল্পটা মহাজাগতিক কিউরেটরের এই যে বৈজ্ঞানিক কল্পকাহিনীমূলক এই গল্পটা তোমরা A to Z অর্থাৎ প্রত্যেকটা লাইনই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা লাইন পড়ে আসবে এবং আগামী ক্লাসে আমি কিছু প্রশ্ন দেব তোমাদের জন্য, সেই প্রশ্নগুলোর উত্তর ইনশাল্লাহ আমি জানি তোমরা পারবে। তো শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আমার
ক্লাস এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো, এ দোয়াই করি। তোমাদের জন্য আমার অশেষ দোয়া এবং শুভকামনা থাকলো। আর মন দিয়ে অবশ্যই পড়াশোনা করবে, আর শরীরের প্রতি অবশ্যই যত্ন নেবে। আমার আজকের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।